স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের একজনকে স্থানীয়রা আটক ও মারধর করেন। পরবর্তীতে ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। গত শুক্রবার এ ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন অনিক, সুমন, রমজান এবং বাবু। মামলার প্রধান আসামি ফজর আলী সহ সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা। এদিকে এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশ্রয়দাতারা অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পটুয়াখালীর গলাচিপায় ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাহাদুর হাওলাদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায় ওই শিক্ষার্থী তার মামা বাড়ি পক্ষিয়া গ্রামে বসবাস করেন। প্রতিবেশী বাহাদুর প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত। গত ১৭ জুন রাতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বোয়ালিয়া ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে তার ভাইয়ের দোকানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাহাদুর পালিয়ে যায়। পরে ১৮ জুন ওই শিক্ষার্থীর মামা গলাচিপা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় একথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারের পর ৩ ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট SM শরীয়তুল্লাহ। এর আগে বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। বিধানচন্দ্র সরকার, ইদ্রিস আলম, জাহাঙ্গীর হোসেনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর মামলা করা হয়েছে জহিরুল ইসলাম সৌরভ নামে একজনের বিরুদ্ধে। পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা BMDCর সনদপ্রাপ্ত নন এবং তাদের ডাক্তার পদবি ব্যবহার করার যোগ্যতা নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে নির্বাচন কমিশন এর দায় এড়াতে পারে না। সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কমিশনের রয়েছে। সাবেক ৩ CECর বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও রাজনীতির বিশ্লেষক নুরুল আলম ব্যাপারী। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০১৮-তে রাতে ভোট এবং ২০২৪ সালে ডামি নির্বাচনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে সম্প্রতি ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের নামে মামলা করেছে বিএনপি। এই মামলায় সাবেক ২ CEC নুরুল হুদা ও হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বর্তমান CEC AMM নাসির উদ্দিন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা দরকার বলে মন্তব্য করেন। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিতর্কিত নির্বাচনের জন্য কমিশনের দায় কতটা? সরকার না চাইলে
যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কার্যকর, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভবপর নয়, এটা সঠিক। কিন্তু সেই ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে। যারা দেখছে তাদের কাছে যদি সুস্পষ্ট হয় যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়, তারা নির্বাচন বাতিল করতে পারে, নির্বাচন স্থগিত করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে, কিংবা তারা সরে দাঁড়াতে পারে, পদত্যাগ করে সরে দাঁড়াতে পারে। সেই সুযোগ তো তাদের ছিল। তারা এই ইনস্টিটিউশনটাকে তোয়াক্কা করেনি, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে নির্বাচন হোক বা না হোক সেদিকে তারা তাকায়নি। তারা তাকিয়েছিল কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা যায়। তারা বলেন, নির্বাচনের পর ভোট সুষ্ঠু হয়নি মনে করলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে কমিশন। নির্বাচন কমিশন গ্যাজেট স্থগিত করতে পারে, বাতিল করতে পারে, তদন্ত করে পুনর্নির্বাচনও করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। তো সেই কাজটা তারা করতে পারতেন, কিন্তু সেই কাজ করেন নাই। তাদের যদি শাস্তি দিয়ে একটা এক্সাম্পল সৃষ্টি করে, আমার মনে হয় যে ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনের সদস্য হবে এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি হবেন, তিনিও চিন্তা ভাবনা করে দেশের মাটি ও মানুষের স্বার্থের দিকে তাকিয়ে নির্বাচনটাকে অনুষ্ঠিত করার চেষ্টা করবে। বিতর্কিত নির্বাচন আয়োজনে অভিযুক্ত ব্যক্তিরা যাতে ন্যায় বিচার পান সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। দাবি করব তারা যেন ন্যায় বিচার পান। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 7 বছরেও শেষ হয়নি ফরিদপুরের পদ্মার শাখা নদীর ওপর ব্রিজের নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতিতে দফায় দফায় সময় বাড়ালেও ব্রিজের কাজ শেষ হতে লাগবে আরও 2 বছর। তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছে 1 বছরের মধ্যে চলাচলের উপযোগী হবে ব্রিজটি। ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা খেয়াঘাটের এক পারে পৌরসভা, অন্য পারে চর। দৈনন্দিন নানা কাজে চরের বাসিন্দাদের শহরে যাতায়াত করতে হয়। এজন্য খেয়া পার হতে গিয়ে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হয় তাদের। শহর ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপনে ফরিদপুর শহর থেকে পদ্মার চরের গেন্দু মোল্লার হাট পর্যন্ত 508 মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2018 সালে, কিন্তু 7 বছরেও তা শেষ হয়নি। এই তামাত ব্রিজের কাজই হয় না। আজকে 2টা লাগায়, কালকে লাগায় না, পরশু লাগায়, তসো লাগায় না, এই ব্যবসায়ী চলবে। ব্রিজের ডিলে হওয়ার কারণে আমাদেরকে অনেক সময় মেনটেন অনেক সময় নদী ঘাটে নৌকা পাওয়া যায়। আশা করবো দ্রুত এই ব্রিজটা শেষ করবে। আমি রেগুলার এই রাস্তায় যাতায়াত করি, আমার জায়গা জমি সব এই পারে। এই আসা যাওয়া ব্যয়বহুল অনেক, শস্যাদি উপরে নিতে অনেক খরচ। এভাবে যদি সরকারি কাজের যদি রিটেন্ডারের মানে ঠিকাদার চেঞ্জ করে, তাহলে তো এটা রাষ্ট্রীয় কাজের জন্য ক্ষতি। ব্রিজটা হলে চরের যারা কৃষি কাজ করে তাদের জন্য ভালো হবে। সেতু নির্মাণে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দুর্যোগ বা বন্যার জন্য কোনো আমাদের সমস্যা না হয়, তাহলে আমরা প্রায় 2 বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারি। ইতিমধ্যে আমরা মিনিস্ট্রিতে প্রস্তাবনা পাঠাইছি, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এখনো আসেনি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসলে তারপর ডিসি অফিস দিয়ে ল্যান্ড এক্সিকিউশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 75 কোটি 88 লাখ টাকা। দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের অচল অবস্থা কাটেনি। গতকাল এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে দিনভর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজও কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, এনবিআর এর সামনে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে একটু জানান। ঠিক পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এনবিআর এর সামনে তাদের যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু এনবিআর এর যেসব কর্মকর্তারা আন্দোলনে ছিলেন, গতকালও ছিলেন, তারা কিন্তু আজকেও রয়েছে। আমি যদি একটু আমার পেছনের চিত্রটি দেখানোর চেষ্টা করি, ঠিক গতকালই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে এনবিআর এর যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে
যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ঠিক সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন বন্দর, বেনাপোল, কাস্টম হাউস সহ দেশের সব কাস্টম হাউসগুলোতে কিন্তু শুল্ক যে কার্যক্রমগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই যার কারণে কিন্তু আমদানি রপ্তানিতেও বড় আমদানি রপ্তানি ধরনের যে কার্যক্রম হয় সেই কার্যক্রমগুলোও কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে যারা এই কমপ্লিট শাটডাউনের অংশগ্রহণ করছেন তারা কিন্তু তাদের কিন্তু গতকালই সরকারের সাথে আলোচনার জন্য বলা হয়েছিল। তারা কিন্তু বলেছিলেন যে তারা সরকারের সাথে আলোচনায় আগ্রহী, তবে এনবিআর সংস্কার যে পরিষদ সেই পরিষদ কিন্তু জানিয়েছিলেন যে সরকারের সাথে আলোচনার আগে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে কিন্তু অপসারণ করতে হবে এবং সেই অপসারণ যে কর্মসূচি সেই অপসারণের কর্মসূচি বা অপসারণের কার্যক্রম নিয়েই কিন্তু তারা আজকে ঠিক এই সকাল থেকেই কিন্তু এই যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচির জন্য রাজস্ব ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু সেভাবেই অবস্থান কর্মসূচি আসলে পালন করছেন। নওশীন, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে প্রচণ্ড খাদ্য সংকটে এ পর্যন্ত অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। শনিবার এক বিবৃতিতে দপ্তরটি জানায়, গাজায় শিশু খাদ্য, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়ায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এতে পুষ্টিহীনতায় ভুগছে লাখ লাখ শিশু। এছাড়া জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে। চলতি বছরের মে মাসে ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫,১১৯ শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই নয়, বরং তার পশ্চিমা মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে। এদিকে গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন ৪ শতাধিক। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, এনবিআর শাটডাউন, দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম। আজ সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি, ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন, সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফার ঘোষণাপত্র। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে নতুন করে সংশয় বিএনপি, লন্ডন বৈঠকের প্রতিফলন দেখছে না বিএনপি, উপরন্তু কিছু বিষয় নতুন করে সামনে আনাকে সন্দেহের চোখে দেখছে দলটি। এছাড়া আছে ব্যবসা বাঁচান, সমস্যার দ্রুত সমাধান করুন। ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে এনবিআর এর অচল অবস্থা নিরসনে দেশের শীর্ষস্থানীয় ১৪ ব্যবসায়ী সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদেরও প্রধান শিরোনাম, এনবিআর শাটডাউন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য মহাসংকটে, ব্যবসাকে ক্ষতি করে দাবি আদায় যৌক্তিক নয়। এছাড়াও আছে প্যাড সর্বস্ব, রাজনৈতিক দলগুলো তৎপর, ইসিতে নিবন্ধনের আবেদন। প্রথম ধাপের ৬৫ দলের মধ্যে ১৪টি শুধু দলীয় প্যাডে নিবন্ধনের আবেদন করেছে। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদেরও প্রধান শিরোনাম এনবিআর নিয়ে, সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য, রাজস্ব কর্মীদের কমপ্লিট শাটডাউন চলছে, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পণ্য খালাস বন্ধ, বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট, আদায় হচ্ছে না শুল্ক, ভ্যাট ও আয়কর। এছাড়াও আছে ৩৪ বছর পর আবারও প্রতীক সংকটে ইসি। দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম, আন্দোলনে স্থবির এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত, ঢাকার রাজস্ব ভবনের সামনে অবস্থান, দিনভর কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এছাড়া আছে টেবিলের আলোচনায় মাঠে চাপ, লক্ষ্য বিএনপি, জামায়াত সমাবেশ করবে, বিএনপি বলছে নির্বাচন বিলম্বের কৌশল। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো।
শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।